শুরু করতাম। আচ্ছা দেখো, শুরু করে দিই। এর আগের দিন পর্যন্ত হচ্ছে আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ করছিলাম এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো দেখছি। এখন এই অধ্যায়ে বাস্তব জীবনে প্রয়োগ আছে এরকম ডিফারেন্সিয়েশনের কিছু অংশ আছে, তো সেই অঙ্কগুলো করা লাগবে। বোর্ডেও আসে, ইভেন এটা বেশি অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম অঙ্ক হলো একটি ট্রেন টি সেকেন্ডে একটি ট্রেন একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস 1/8t স্কোয়ার 3t প্লাস 1/8t স্কোয়ার মিটার অতিক্রম করে। মিটার অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ কত হবে? 5 মিনিট পর তার বেগ কত হবে? 5 মিনিট পর তার বেগ কত হবে? দেখো, বলা আছে একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস 1/8t স্কোয়ার মিটার অতিক্রম করে, 5 মিনিট পর তার বেগ কত হবে? তাহলে এখানে দেখো, এত মিটার অতিক্রম করে, তোমাকে ফাংশনটা দেওয়া আছে এস এর ফাংশন, এস সমান সমান 3t প্লাস 1/8t স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন বলা আছে দেখো, বেগ নির্ণয় করতে হবে। সরণ থেকে বেগে যাওয়ার উপায় কি? সরণ থেকে বেগ, বেগ কাকে বলে? সময়ের সাথে সরণের হারকে বেগ বলে না? তাহলে যদি আমরা এই পাশে এই সরণকে যদি আমরা কি করি, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা বেগ পেয়ে যাব না? বেগ কি আসলে? ডিএস বাই ডিটি, অর্থাৎ এই যে দেখো, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটাকে কি বলা হয়? বেগ বলা হয় না? ডিডিটি দ্বারা কি বোঝানো হয়? পরিবর্তনের হার, তাই না? তাহলে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার, এটা আমরা ডিফারেন্সিয়েশন করে পাইলাম। তাহলে এই পাশেও ডিফারেন্সিয়েশন করতে হবে। 3t কে ডিফারেন্সিয়েশন করলে আসে 3 প্লাস 1/8 থাকলো, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2t। এখন এই যে দেখো, ডিএস বাই ডিটি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাই কি বেগ না? এটাই কিন্তু বেগ। তাহলে ডিএস বাই ডিটি এটাই হচ্ছে বেগ ভি। ভি সমান সমান দেখো 3 প্লাস 1/8 ইন্টু 2 ইন্টু টি। টি এর মান কত? 5 মিনিট। বলা আছে 5 মিনিট পর বেগ কত? তাহলে 5 ইন্টু 60। তাহলে ভি সমান সমান দেখো কত মিটার পার সেকেন্ড আসে। আবারও বলি, দেখো তোমাদের যে ফাংশনটা দেওয়া আছে, বলা আছে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এটা বোঝা যাচ্ছে সরণের ফাংশন, এস এর ফাংশন। তাহলে এস সমান সমান এইটা বলছে 5 মিনিট পর বেগ কত হবে। তো বেগ কাকে বলে? সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। এখন তাহলে সরণের সাথে সময়ের পরিবর্তন, সময়ের সাথে সরণের পরিবর্তন, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? ডিএস বাই ডিটি, অর্থাৎ এটাকে যদি আমরা ডিটি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলেই আমরা পেয়ে যাব বেগ। তাহলে এই পাশে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন এই পাশেও করতে হবে। জাস্ট এই যে 3t কে করলে 3, 1/8 স্কয়ারকে করলে আসে 1/8 ইন্টু 2t। তারপরে আমরা মানগুলো বসাই দিচ্ছি, কত আসে? 78 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 5 মিনিট পর বেগ হবে 78 মিটার পার সেকেন্ড। তোলা হয়েছে এটা।
এটা তোলা হইলে দেন নেক্সট অঙ্ক তোলো। কোন সরল রেখায় একটি গতিশীল কণা কোন সরল রেখায় একটি গতিশীল কণা, কোন সরল রেখায় একটি গতিশীল কণা টি সময়ে s সমান সমান at স্কয়ার প্লাস bt প্লাস c তো দূরত্ব অতিক্রম করে, at স্কয়ার প্লাস bt প্লাস c দূরত্ব অতিক্রম করে abc ধ্রুবক, a, b, c ধ্রুবক, এবং t সময় পর কণাটির বেগ v হলে, দেখাও যে 4a into s minus c সমান সমান v স্কয়ার মাইনাস b স্কয়ার, a into s minus c সমান সমান v স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং এবং পরীক্ষাতে আসার মতো। কোন সরল রেখায় একটি গতিশীল কণা টি সময়ে s সমান সমান এত দূরত্ব অতিক্রম করে abc ধ্রুবক এবং t সময় পর কণাটির বেগ v হলে দেখাও যে 4a into s minus c সমান সমান v স্কয়ার মাইনাস b স্কয়ার। দেওয়া আছে দেখো s সমান সমান তোমাকে দেওয়া আছে at স্কয়ার প্লাস bt প্লাস c, এটা তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বলা আছে টি সময় পর কণাটির বেগ হচ্ছে v। তাহলে আমরা দেখো তো এখানে যদি v বের করতে চাই তাহলে এই সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে না, যেটা আমরা কিছুক্ষণ আগের অঙ্কতেও করলাম। তাহলে ds বাই dt, তাহলে বাম পাশে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডান পাশে কি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। at স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2at প্লাস এই যে দেখতেছো bt কে ডিফারেন্সিয়েশন করলে আসে b, c কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। তাহলে দেখো এখানে লেখা যায় v সমান সমান 2at প্লাস b, 2at প্লাস b, এটা লেখা যায়। এখন তুমি v পাইছো, দেখো তো তোমার অ্যানসারে কি v আছে না v স্কয়ার আছে? অ্যানসারের দিকে তাকাও, v স্কয়ার আছে, তার মানে আমাদের কি করতে হবে? বর্গ করে দিতে হবে। বর্গ করো, v স্কয়ার সমান সমান 4a স্কয়ার t স্কয়ার প্লাস 4abt প্লাস b স্কয়ার, একবারে বর্গ করে দিলাম, আলাদা আলাদা করে লিখলাম না। v এর উপরে স্কয়ার করলে আসে v স্কয়ার, আর 2at প্লাস b এটার উপরে স্কয়ার করলে আসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা ছিল a, এটার উপরে স্কয়ার করলে আসবে 4a স্কয়ার t স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a এর মান ছিল হচ্ছে 2at, b এর মান ধরছি b, তাহলে আসে কত 4abt প্লাস b স্কয়ার। অ্যানসারের দিকে তাকাও, বারবার অ্যানসারের দিকে তাকাবা। অ্যানসারের দিকে দেখো তো v স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না?
অ্যান্সারের দিকে দেখো, এই যে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আছে না, তো এখানে ভি স্কোয়ার ওই পাশে ভি স্কোয়ার, যদি আমরা ওই ভি স্কোয়ারটাকে এই পাশে পার করে নিই তাহলে কিন্তু একটা অংশ মিলে গেল। আর ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, দেখো তো এখান থেকে 4a কমন নেওয়া যায় না, 4a কমন নেওয়া যায়, তাহলে 4a কমন নিলে থাকে এটি স্কোয়ার প্লাস বিটি। তাহলে দেখো আমাদের প্রায় অংশই মিলে গেছে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে 4a প্রায় অংশই মিলে গেছে, জাস্ট একটু। তাহলে এখানে আসো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4a ইন্টু এই যে দেখো এটি স্কোয়ার প্লাস বিটি, এটি স্কোয়ার প্লাস বিটি, এস সমান সমান ছিল এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এখানে তুমি লিখে নিবা এস সমান সমান এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে এটি স্কোয়ার প্লাস বিটি সমান সমান কত দেখো তো, এস মাইনাস সি না, এস মাইনাস সি না, তাহলে 4a এই যে এটি স্কোয়ার প্লাস বিটি এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এস মাইনাস সি। এগুলো অঙ্ক খুব মজার অঙ্ক, কারণ ডিফারেন্সিয়েশন কোন কাজে ব্যবহার হচ্ছে এখানে এই অঙ্কগুলো দ্বারা তুমি বুঝতে পারবা, বুঝছো? আচ্ছা, নেক্সট অঙ্ক তো হলো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার, তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। দেখো তো তোমাকে কি বলা আছে প্রথমেই, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে সমহারে বৃদ্ধি, এই বৃদ্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডিফারেন্সিয়েশনে ডিডিটি ডিআর ডি অফ ডিআর এইভাবে প্রকাশ করি না? তাহলে এখানে বলা আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, ডিডিটি অফ আর সমান সমান কে, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, তো বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ বৃদ্ধির হারকে কি আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, কে দ্বারা, কনস্ট্যান্ট, বুঝছো? এটা তোমাকে দেওয়া আছে যে সময়ের সাথে সাথে এই যে ডিডিটি অফ আর, অর্থাৎ সময়ের সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হার, এটা হলো কনস্ট্যান্ট, বুঝছো, কে। তাহলে এইটা তোমাকে দেওয়া আছে, এখন বের করতে বলছে কি, দেখো দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। আমার চাইছে ডিএ অফ ডিটি, দেখো তো এটা কি সময়ের সাথে সাথে ক্ষেত্রফল বৃদ্ধির হার না, ডিএ দ্বারা বোঝানো হয় বৃদ্ধির হার, সময়ের সাথে সাথে ক্ষেত্রফল বৃদ্ধির হার, আর এখানে এটা দেখো সময়ের সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হার, সেটা কত কনস্ট্যান্ট ছিল, আর এখানে সময়ের সাথে সাথে ক্ষেত্রফল বৃদ্ধির হার, এইটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে ডিডিটি করলাম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, তাহলে এই এ কে কি লেখা যায়, এ মানে হচ্ছে এরিয়া বোঝাচ্ছি, তাহলে এ এর সমান সমান কি লেখা যায়, পাই আর স্কয়ার লেখা যায় না, পাই
আর স্কোয়ার। তাহলে ডিএ বাই ডিটি সমান সমান, এখন দেখো পাই তো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট সামনে চলে আসলো। এখানে ডিডিটি অফ আর স্কোয়ার করলে কত আসবে? 2r ইন্টু ডিআর বাই ডিটি না, ডিডিটি অফ আর স্কোয়ার। এখন তুমি প্রথমে এটাকে কি ধরবা? টি ধরে নিবা। এটা কি টি? টি তো না, এটা অন্য কোনো একটা ভ্যারিয়েবল। তো তাহলে এটা যেহেতু ভ্যারিয়েবল বা চলো, তাহলে এটাকে আমরা টি ধরে নিব। তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার মানে কত? 2t। 2t বলতে কত? 2r। বাট এটা কি টি ছিল? এটা কিন্তু টি ছিল না। তাহলে ওটাকে আবার কি করতে হবে? ডিডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার দেখো বলা হচ্ছে সময়ের সাথে সাথে ক্ষেত্রফল পরিবর্তনের হার, বৃদ্ধির হার। তাহলে সময়ের সাথে সাথে ক্ষেত্রফল বৃদ্ধির হারকে আমরা ডিএ বাই ডিটি দ্বারা প্রকাশ করি। এখানে সময়ের সাথে সাথে ক্ষেত্রফল বৃদ্ধির হার, সেটা কত? ডিডিটি অফ এ। এ মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখন এখানে ব্যাসার্ধ বলাই আছে হচ্ছে ব্যাসার্ধ ভ্যারিয়েবল, কারণ উপরেই বলা আছে সময়ের সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধি হচ্ছে। তাহলে কোনো কিছু যদি বৃদ্ধি হয় তাহলে সেটা কনস্ট্যান্ট না তোমার হচ্ছে ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল না। বলা হচ্ছে বৃদ্ধির হার হচ্ছে কনস্ট্যান্ট, বাট বৃদ্ধি তো হচ্ছে, তাই না? তাহলে যদি আর ব্যাসার্ধ যদি বৃদ্ধি হয় তাহলে ব্যাসার্ধ কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? ভ্যারিয়েবল অবশ্যই, যেহেতু ব্যাসার্ধের মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল। এখন ডিডিটি অফ পাই আর স্কোয়ার, পাই হচ্ছে কনস্ট্যান্ট, পাইটা বের হয়ে চলে আসলো, ডিডিটি অফ আর স্কোয়ার। এখন যেহেতু এটা একটা ভ্যারিয়েবল এবং সেটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এখন তাহলে আমরা এটাকে কি করব? টি ধরে নিব প্রথমে। ডিডিটি অফ টি স্কোয়ার, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে কত? 2t। কিন্তু এখানে আমরা টি ধরছিলাম কাকে? আর কে। তাহলে 2r। বাট এইটা তো টি ছিল না, টি ছিল এটা না, ছিল আর। তাহলে ডিডিটি অফ আর করতে হবে শেষে, আর কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওই জন্য ডিডিটি অফ আর। এখন দেখো এই যে ডিএ বাই ডিটি সমান সমান 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি সমান সমান আমরা কি জানি? কে না? ওইটা তো দেওয়াই আছে। তাহলে এটা ইন্টু কে। তাহলে দেখো ডিএ বাই ডিটি সমানুপাতিক। ডিএ বাই ডিটি সমানুপাতিক কি হবে দেখো তো? এখানে কনস্ট্যান্ট কোনগুলো? বলা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। এখানে দেখো তো এই যে 2 পাই এবং কে, এগুলো কি কনস্ট্যান্ট না? আর শুধুমাত্র ভ্যারিয়েবল নাম বলছিলাম, আর এর মান বারবার চেঞ্জ হচ্ছিল, ব্যাসার্ধের মান চেঞ্জ হচ্ছিল। তাহলে এই আরটা হচ্ছে ভ্যারিয়েবল, সমানুপাতিক আর। 2 পাই এবং কে হলো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি আমি তুলে দিই তাহলে কি আসে? সমানুপাতিক চিহ্ন আসে না? এই যে সমানুপাতিক চিহ্ন আসলো, সমানুপাতিক আর। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, বলছে যে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এই যে দেখো তার ক্ষেত্রফল বৃদ্ধির হার, যেটাকে আমরা ডিএ বাই ডিটি দ্বারা প্রকাশ করছি, সেটা কিসের সমানুপাতিক? ব্যাসার্ধের সমানুপাতিক। ম্যাথটা কিন্তু ভালো ম্যাথ, এগুলো ম্যাথ ভালো ম্যাথ। দুই একটা করলেই তখন আর সমস্যা হবে না, বুঝতে পারবা তখন ভালোভাবে। নাও লেখো, একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার, একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার, এবং এই অঙ্কগুলো বইটা আসে সবচেয়ে বেশি, বুঝছো? প্রায়োগিক দিক দিয়ে ডিফারেন্সিয়েশন কেমন হয় এগুলোর বইটা আসে বেশি। অর্থাৎ তুমি বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবা সেটা ডিফারেন্সিয়েশন, এই যে এগুলো এই জন্য আসে বেশি, বুঝছো? আমাদের সময় প্রবলি একটা দিছিল। দেখো একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার এবং পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধির হার, একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার এবং পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধির হার, পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধির হার সংখ্যাসূচকভাবে সমান হলে, সংখ্যাসূচকভাবে সমান হলে গোলকটির ব্যাসার্ধের মান কত? সংখ্যাসূচকভাবে একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার,
ও পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধির হার সংখ্যাসূচকভাবে সমান হলে গোলকটির ব্যাসার্ধের মান কত? এটা বুয়েটে আসে একটা অঙ্ক, পাশে লিখে রাখো বুয়েট। কি বলা আছে? একটি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিছুক্ষণ আগেই দেখলাম আমরা ডিআর বাই ডিটি না, সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের বৃদ্ধি, এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ বৃদ্ধির হার। তাহলে সেটা হচ্ছে ডিআর বাই ডিটি। এইটা সমান সমান কি বলছে? পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধির হারের সমান। তাহলে পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধির হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডিএ বাই ডিটি না? এ মানে এরিয়া, ক্ষেত্রফল। তো বলা আছে এই দুইটা হচ্ছে সংখ্যাসূচকভাবে সমান, এই জন্য আমরা এটা লিখতে পারি। দেওয়া আছে, এভাবে লেখো, দেওয়া আছে, দেওয়া আছে ডিআর বাই ডিটি সমান সমান ডিএ বাই ডিটি, এটা কিন্তু বলে দেওয়া আছে। এখন এই যে ডিআর বাই ডিটি এটা থাকলো সমান সমান ডিডিটি অফ এ। এখন আমাকে বলো গোলকের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই। আর কি বেটা? আয়তন নির্ণয়ের সূত্র। হ্যাঁ হ্যাঁ, পাই পাই আর স্কয়ার হচ্ছে যেগুলো সিলিন্ডার আকৃতির ইয়া হয় সেগুলো হচ্ছে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আয়তন নির্ণয়ের সূত্র। সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। যেমন কুয়ার ক্ষেত্রে পাই আর স্কয়ার বসেছিল না, ওটা তো সিলিন্ডার আকৃতি হয়। তাহলে গোলকের ক্ষেত্রফল পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার, বুঝছো? 4 পাই আর স্কয়ার। এই যে মুখস্থ না যার থাকবে সে পাইতো, আর যার মুখস্থ না থাকবে সে পাবে না। তাহলে ডিআর বাই ডিটি দেখি আমাকে বলো এখানে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব? ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন ডিডিটি এর মানে টি এর সাপেক্ষে যদি 4 পাই আর স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে সেটা বলো। 8 ডিআর বাই ডিটি। তাহলে এই যে 4 পাই এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে হয়ে চলে আসলো। ডিডিটি অফ আর স্কয়ার মানে হচ্ছে 2r। এখন এইটা তো আমি টি ধরে নিছিলাম, টি স্কয়ার, তার মানে হচ্ছে 2t, টি বলতে আর, বাট এটা তো টি ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডিআর বাই ডিটি। হয়ে গেছে। এই যে ডিআর বাই ডিটি, এই যে ডিআর বাই ডিটি কেটে গেল। তাহলে আর সমান সমান কত দেখো তো? 1 ডিভাইডেড বাই 4 দুগুণ 8, 8 পাই। দেখছো? আর এর মান হলো 1 ডিভাইড বাই 8 পাই। পাই এর মান হচ্ছে 3.1416। কেউ যদি দশমিকে বের করতে চাও করতে পারো। এত ইউনিট, এত একক। এই অঙ্কগুলো বেশ ভালো না এবং মজার, কিন্তু অঙ্কগুলো বেশ মজার। পরেরটা তোলো। একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি ইউনিট মানে একক। একক বলা তো নাই যে এত মিটার না সেন্টিমিটার, তাহলে ইউনিটের বাংলা হচ্ছে একক, বুঝছো? একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে, একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে, একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং এই সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার স্কয়ার পরিমাণ বৃদ্ধি পায়। এই সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার স্কয়ার পরিমাণ বৃদ্ধি পায়।
তবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলা আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে এই যে সমবাহু ত্রিভুজের বাহুর বৃদ্ধির হার কত? √3 না? প্রতি সেকেন্ডে যত মিটার বৃদ্ধি পায় বা যত সেন্টিমিটার বৃদ্ধি পায় সেটাই তো কি বৃদ্ধির হার। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, dA/dt সমান √3। এ বলতে কি বোঝানো হয়? বাহুর দৈর্ঘ্য। তাহলে বলা হচ্ছে দেখো প্রতি সেকেন্ডে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার হচ্ছে √3 সেন্টিমিটার। √3 সেন্টিমিটার। আবার কি বলা আছে দেখো তো, ক্ষেত্রফল বৃদ্ধির হার কত দেওয়া আছে? কত 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 12। তাহলে dA/dt এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল বৃদ্ধির হার দেওয়া আছে 12 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতেইছো কি করা লাগবে? dA/dt and ddt of A সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বলো। যদি বাহুর দৈর্ঘ্য A ধরি, এখানে A বলতে কি বাহুর দৈর্ঘ্য না? যদি বাহুর দৈর্ঘ্য A হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4A²। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4A²। তাহলে দেখো এই যে √3/4 এটা হলো কনস্ট্যান্ট, বের হয়ে চলে আসবে ddt of A² মানে কি 2A 2A dA/dt। কারণ এখানে হচ্ছে আমাদের বাহুটা ভ্যারিয়েবল, কারণ দেখো বাহু কি হচ্ছে প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে 12। এখন দেখো তো এই যে dA/dt এটার মান কি দেওয়া আছে না? √3। dA/dt এটার মান দেওয়া আছে না √3? তাহলে এখান থেকে আসতেছে দেখো √3/4 ইন্টু 2A ইন্টু dA/dt এর মান দেওয়া আছে √3 সমান 12। তাহলে বুঝতেইছো √3 এর সাথে √3 গুণ করলে আসে 3, 3 গুণ 2 অর্থাৎ 6, 6/4 সমান এই যে এইরকম আসবে 6/4 ইন্টু A সমান কত? 12। তাহলে A এর মান বুঝতেইছো কত আসবে? 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 6। তাহলে কত আসে? 4 × 8, 8 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য কত তাহলে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 8 সেন্টিমিটার। বাহুগুলি প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তুমি যদি দুইটাই বৃদ্ধি করো, যে যদি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করো তাহলে ক্ষেত্রফলও এইভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা বলে দেওয়া আছে, বুঝছো? তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার কত? 8 সেন্টিমিটার। এখন তুমি যদি বাহুকে 8 সেন্টিমিটার থেকে বাড়াও তাহলে কি ক্ষেত্রফলটাও বাড়বে না? অবশ্যই ক্ষেত্রফল বাড়বে, কারণ √3/4A²। এ যদি বাড়াও তাহলে ক্ষেত্রফল বাড়বে না? ওইটাই বলছে যে তুমি যদি বাহুর দৈর্ঘ্য এইভাবে বাড়াও ক্ষেত্রফলটা এইভাবে বেড়ে যায়, তাহলে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো। কারণ প্রকৃত বাহুর দৈর্ঘ্য কত?
দেন এটা সহজ, এটা করো, এটা ইন্টারেস্টিং। একটি গোলাকার বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার, একটি গোলাকার বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার, একটি গোলাকার বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার 0.2 মিলিমিটার পার সেকেন্ড। 0.2 মিলিমিটার পার সেকেন্ড। 0.2 মিলিমিটার পার সেকেন্ড। যখন ব্যাসার্ধ 7 মিলিমিটার, যখন ব্যাসার্ধ 7 মিলিমিটার, তখন গোলকের বুদবুদের আয়তন বৃদ্ধির হার কত? যখন ব্যাসার্ধ 7 মিলিমিটার, তখন ওই গোলকের 7 মিলিমিটার, তখন ওই গোলকের বুদবুদের আয়তন বৃদ্ধির হার কত? বুদবুদের আয়তন বৃদ্ধির হার কত? এটা তোমাদের, এটা জাস্ট অঙ্কটা দেওয়া হয়েছে বুঝছো, একটা অ্যাজাম্পশন করে যে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক আসতে পারে বুঝছো, বইটা আসতে পারে। এটা আসছিল জেই মেইনে, জেই মেইন। দেখো না, জেই মেইন জেই অ্যাডভান্সের কত একটা ভাইব, সেই ভাইব। বাট সবগুলো অঙ্ক কিন্তু লাগে না, সবগুলো অঙ্ক লাগে না। জানো কি জেই মেইন কি? জানো না? জেই মেইন এবং জেই অ্যাডভান্স হচ্ছে আইআইটি এন্ট্রান্স এক্সাম। এটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে হয়। কারণ কথা হলো, ইন্ডিয়ান কিছু বই থেকে দেখা যায় যে হচ্ছে বুয়েট এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো সাধারণত কপি করে থাকে, কিছু কোশ্চেন কপি করে, হুবহু কপি করে বুঝছো। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের কিছু কোশ্চেন দেখা যায় যে আইআইটি মানে জেই মেইনের 2013-12 এগুলো থেকে হুবহু কপি করা বুঝছো। যেমন এই 2021 সালে একটা আসছে, ওইটা প্রবাবলি 2013 জেই মেইন থেকে কপি করা বুঝছো। যেগুলো করে কপি করে সেগুলো একবারে মান সহ কপি করে বুঝছো। এখন কথা হচ্ছে, এই জন্যই তোমরা দেখবা যে অনেকে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ভিতরে জেই মেইন জেই অ্যাডভান্স সলভ করার প্রবণতাটা বেশি, ওইটা সলভ করতে চায়। সলভ ওইভাবে করতে হয় না বুঝছো। সলভ করতে হয় কিভাবে? টপিক ওয়াইজ সলভ করতে হয়। যেমন ধরো আমাদের যে কারিকুলাম এবং ওদের যে কারিকুলাম, এটা রাত দিন তফাৎ বুঝছো। এখন আমাদের কারিকুলামে যতটুকু আছে সেই কারিকুলাম অনুযায়ী ওদেরটা, ওদেরটা তো তো আমাদের কারিকুলাম ইনক্লুডেড, বাট ওরা এক্সট্রা পড়ে, ওদের এক্সট্রা আছে। এখন কথা হচ্ছে, আমাদের যতটুকু আছে সেটা কি করব, ওদের বই থেকে জাস্ট একটু দেখে নিয়ে আমরা ইয়ে করতে পারি, সলভ করতে পারি বুঝছো। এখন এই জন্য আমি এই প্রবলেমটা তুলছি। এই প্রবলেমটা ধরো এই টপিকের সাথে খুব ভালোভাবে রিলেটেড না, দেখো তো খুব ভালোভাবে রিলেটেড না কোশ্চেনটা, এই জন্য হয়তো সামনে কিছুবার হয়তো দিয়েও দিতে পারে। এখন দেখো কি বলা আছে, যেই মেইন হচ্ছে বুয়েটের প্রিলির সমান। বুয়েটে যে প্রিলি হয় না, যেই মেইন হয় এমসিকিউ বুঝছো। বুয়েটে যেরকম প্রিলিতে কি হয়, এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হয়, 2টা শিফটে পরীক্ষা হয়, সেই রকম যেই মেইনেও তোমার হচ্ছে এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হয়। তারপরে এমসিকিউ শেষ হওয়ার পরে রিটেন যেটা আছে, বুয়েটে যেটা রিটেন হয়, ওখানে সেটাকে বলা হয় জেই অ্যাডভান্স বুঝছো। তো মেইন যেই মেইনের ক্ষেত্রে পরীক্ষাটা ওদের হয় 360 মার্কের, যেখানে বাংলাদেশে বুয়েটের এক্সাম হয় 100 মার্কের প্রিলি, ওখানে হয় 360 মার্কের যেই মেইনের কোশ্চেন। আর যেই অ্যাডভান্স হয় ওদের 100 মার্কের, যেখানে তুমি যদি 25 বা 30 পাও তাহলে তোমার চান্স হয়ে যাবে, তাও ভালোভাবে চান্স হয়ে যাবে, 30-35 পাইলেই চান্স হয়ে যাবে। তার মানে বুঝছো কোশ্চেন কিরকম হয়। আচ্ছা দেখো, দেওয়া আছে, এটা হচ্ছে যেই মেইনে আসে একটা অঙ্ক। মেইনের অঙ্ক খুব কঠিন না, জাস্ট তোমার যদি ভালো প্রিপারেশন থাকে তাহলে সলভ করতে পারবে। এই অঙ্কটাও খুব কঠিন না, তুমি একটু করার পরে বুঝবে। দেখো বলা আছে কি, ব্যাসার্ধ বৃদ্ধির হার, সময়ের সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হার কত? 0.2 মিলিমিটার পার সেকেন্ড। তাহলে ডিআর বাই ডিটি দেওয়া আছে 0.2। একক লিখলাম না, একক একবারে শেষে লিখে দিব। ব্যাসার্ধ যখন 7 মিলিমিটার, তখন আয়তন বৃদ্ধির হার বের করতে বলছে, অর্থাৎ আমাদের বের করতে বলছে কি, ডিভি অফ ডিটি না,
আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি না, এইটা বের করতে বলছে, ডিভি অফ ডিটি। তাহলে ডিভি অফ ডিটি সমান সমান কি, ডিডিটি অফ ভি। এখন আমাকে বলো, এইটা হচ্ছে গোলক আকার, গোলক আকৃতির বুদবুদ, তাহলে গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? হ্যাঁ বলো। 4/3 পাই আর কি, পাই/3 কেন? 4/3 পাই আর কিউ গোলকের আয়তন নির্ণয় সূত্র। তাহলে আসো ডিভি অফ ডিটি সমান সমান এই যে 4/3 পাই, এটা সামনে চলে আসলো, ডিডিটি অফ আর কিউব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো, ডিডিটি অফ আর কিউব, 3r² প্রথমে, তাই না? ডিডিটি অফ আর কিউব 3r²। এখন ওইটা তো টি ছিল না, তাহলে কি ওটাকে আবার ডিফারেন্স dr/dt। এখন জাস্ট এগুলো মান বসায় দাও, ডিভি অফ ডিটি সমান সমান 4/3 পায়ের মান 3.1416 ইন্টু 3, আর এর মান বলছে কত, যখন ব্যাসার্ধ 7 মিলিমিটার, তাহলে আর এর মান হচ্ছে 7, এটার উপরে হোল স্কোয়ার ইন্টু দেখো dr/dt, এটার মান হচ্ছে 0.2। dv/dt সমান সমান কত আসে দেখো, কত আসে? গুণ করো। এই যে এখানে 3 কিন্তু কেটে যায়, এই যে এই 3 কেটে যায়, করো গুণ করে দেখো কত আসে। 123.15 আসবে, 123.15। একক কি হবে, আয়তনের একক কি, মিলিমিটার কিউব হবে না? মিলিমিটার কিউব পার সেকেন্ড, তাই না? মিলিমিটার কিউব পার সেকেন্ড। তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। দেখো, যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যদি একটি ঘনকের, এটা শেষ অঙ্ক, তাহলে স্পর্শক অবিলম্ব আমাদের শেষ। যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3.6 সেন্টিমিটার² পার সেকেন্ড, যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3.6 সেন্টিমিটার² পার সেকেন্ড হারে বাড়ে, 3.6 সেন্টিমিটার² পার সেকেন্ড হারে বাড়ে, সেন্টিমিটার² পার সেকেন্ড হারে বাড়ে মানে বৃদ্ধি পায়, তাহলে আয়তন পরিবর্তনের হার কত? আয়তন পরিবর্তনের হার কত? আয়তন পরিবর্তনের হার কত যখন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, যখন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অঙ্কটা বেশ ভালো, এটাও যেই মেইনে আসা একটা অঙ্ক। যখন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, যখন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দেখো বলা আছে কি, dA/dt আমাদের দেওয়া আছে কত, dA/dt সমান সমান কত, 3.6 না? ঘনকের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত বলা আছে, 3.6, 3.6 তো না, 3.6। হ্যাঁ, dA/dt দেওয়া আছে তোমাকে 3.6। আচ্ছা, এখন আমাকে বলো তো, ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি?
ঘনকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পৃষ্ঠতলের কথা বলছে না নাকি? পৃষ্ঠতলের কথা বলছে না? তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ঘনক মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে a কিউব। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? বলো দেখি। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে ঘনক বা কিউব যেটা আছে, কিউবের তোমার ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হয় 6a²। মনে আছে না? আগে পড়ছো না তোমরা? পড়ার কথা তো পড়নি? আচ্ছা, ডিডিটি অফ এ হচ্ছে 6a²। এই যে মনে করে দিলাম, এই অঙ্কগুলো এই জন্য দেওয়া। তাহলে ডিডিটি অফ 6a² সমান 3.6। এখন দেখো 6 হচ্ছে আমাদের ধ্রুবক, বের হয়ে চলে আসলো। a স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2a dA/dt সমান 3.6। এখন দেখো এই যে dA/dt, এটার মান তাহলে কত? dA/dt হচ্ছে 3.6 ডিভাইডেড বাই 12a। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। dA/dt সমান 3.6 ডিভাইডেড বাই 12a। ঘনকের আয়তন বৃদ্ধির হার বের করতে বলছে না আমাদের? ঘনকের আয়তন বৃদ্ধির হার বের করতে বলছে, অর্থাৎ dV/dt বের করতে বলছে। তাহলে dV/dt সমান ddt অফ ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি? ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি? কেবলই তো বললাম a কিউব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে a কিউব না? এগুলো অ্যান্সার করবা, অ্যান্সার বলবা, তাহলে দেখবা যে ভালো মনে থাকবে। তাহলে a কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসে 3a² এবং dA/dt। যখন এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তখন আমাদের কি বের করতে বলছে? আয়তন বৃদ্ধির হার বের করতে বলছে। তাহলে a এর মান কত? 10 না? 10। আচ্ছা, এটা এভাবেই রাখো, a স্কোয়ার এভাবেই রাখো, ওইটাই ভালো হবে। a স্কোয়ার রাখলাম, dA/dt এর মানটা বসায় দাও, 3.6 ডিভাইড বাই 12a। 3.6 ডিভাইডেড বাই 12a। তাহলে দেখো এই যে a এভাবে কাটে। তাহলে dV/dt সমান বলছে আয়তন বৃদ্ধির হার বের করো যখন এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো তো বাহুর দৈর্ঘ্য কি? a না? এখানে জাস্ট খালি 10 বসায় দাও। তাহলে 3 ইন্টু 10 ইন্টু 3.6 ডিভাইডেড বাই 12 সমান কত আসবে? বুঝতেইছো? 10-এর সাথে 3.6 গুণ করলে আসে 36। 36 দ্বারা 12কে ভাগ করলে হয় হচ্ছে 3। 3 বারং 36। তাহলে 3 গুণ 3 মানে কত? 9। 9 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড।